কম্পিটিশন কিরকম, পারফেক্ট মার্কেট, ইমপারফেক্ট মার্কেট, অলিগোপলি, এইসব ধরনের মার্কেটগুলোর কথা বলা আছে। তো সেই মার্কেটগুলোর দিকে আমরা যাব না। আমরা যেহেতু ম্যাক্রো ইকোনমিক্স, পরীক্ষায় ডব্লিউবিসিএস বলো, ইউপিএসসি বলো, সেখানে সব থেকে বেশি কোয়েশ্চেন যেটা থেকে আসে সেটা হচ্ছে ম্যাক্রো পার্ট থেকে। সুতরাং আমরা ম্যাক্রোর উপরে বেশি ফোকাস করবো, অন্য কিছুর উপর ফোকাস করতে যাব না খুব একটা বিষয়। হ্যাঁ, অন্যের উপরে ডিমান্ড সাপ্লাই দু একটা জিনিস, সেটা নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। তো ম্যাক্রোর উপরে যদি ফোকাস করতে হয়, ম্যাক্রোয় যে মার্কেটের কথা বলা রয়েছে, যে মার্কেট, দ্যাট মিনস যে মার্কেটের উপর দিয়ে আমাদের অ্যাকচুয়ালি খাওয়া পড়া সমস্ত কিছু নির্ভর করে, যে মার্কেটের উপর ডিপেন্ড করে পাতি হিসেব এখানে। তো সেই মার্কেটগুলো কি কি? সেই মার্কেটকে মোটামুটি ফাইন্যান্সিয়াল মার্কেট বলা হয়, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট। কেন ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট বলা হয়? কারণ এই একটা বাজার, যে বাজারে টাকা পয়সার বিক্রি বাটা হয়। যেমন আমরা নর্মাল বাজারে কি পাই? নর্মাল বাজারে আমাদের কাছে পয়সা থাকে, ধরো আমরা কনজিউমার, আমাদের কাছে পয়সা থাকে, আমরা কি করি? শাকসবজি, মাছ মাংস, চাল ডাল এইসব কিনে নিয়ে আসি। ঠিক আছে, এই এক ধরনের বাজার। আরেক ধরনের বাজার হচ্ছে আমার কাছে পয়সা আছে, আরেকজনের কাছে পয়সা দরকার। যেমন কারো কাছে উদ্বৃত্ত কিছু না থাকলে আমরা বাজারে যাব কেন? ঠিক তো? বাজারের কনসেপ্ট কিভাবে আসলো? বাজারের কনসেপ্ট এইভাবে আসলো, যার কাছে যেটা উদ্বৃত্ত সে সেই জিনিসটা আরেকজনকে হস্তান্তর করবে, আরেকজনকে এন্ডোর্স করবে, শেষ তার কাছে যে জিনিসটা উদ্বৃত্ত সে আরেকটা জিনিস তাকে দেবে, এবং এর বিনিময়ের মাধ্যমটা কি হবে? বিনিময়ের মাধ্যমটা হবে পয়সা করে। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিটি একাডেমি ফর জিএস। আজকে যে টপিক, সে টপিকটা অনেকদিন ধরে অ্যাকচুয়ালি হচ্ছে না। মানে ইকোনমিক্সের সিরিজটা যেটা, সেটা অনেকদিন ল্যাগ পড়ে গেছে মাঝখানে। ওই হিস্ট্রি, তারপরে ইপিএফওর যে এক্সামগুলোর জন্য যে ইয়েটা ছিল, তো সেটার জন্য একটু আলাদা জায়গায়, অন্য জায়গায় ফোকাস করতে হচ্ছিল। তো সেই জন্য ইকোনমিক্সটা একটু আলাদা জায়গায় পড়ে যাচ্ছিলো, মানে একটু পিছনের দিকে পড়ে যাচ্ছিলো। তো ডব্লিউবিসিএস 24 আমাদের সামনেই আসছে, নোটিফিকেশান বেরিয়ে গেছে, 18 নভেম্বর থেকে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। আশা করি তোমরা যারা যারা মানে অ্যাপিয়ার হবে তারা ফর্ম ফিল আপ অলরেডি শুরুও করে দিয়েছে। তো ইকোনমিক্সের যে টপিকগুলোর উপর দিয়ে ডব্লিউবিসিএস কোয়েশ্চেন করে বারবার, সেই টপিকগুলোর মধ্যে ব্যাংকিং একটা ইম্পর্টেন্ট টপিক, তার মধ্যে ইনফ্লেশন, ডিফ্লেশন, যেটা অলরেডি আমার কভার করা হয়ে গেছে, আবার কভার করব, আবার কোয়েশ্চেন সমেত, এমসিকিউ সমেত কভার করব, যেগুলো ইকোনমিক্স মানে ডব্লিউবিসিএস এ যেগুলো, যে টাইপের ইকোনমিক্সের কোয়েশ্চেন আসছে সেই টপিকের উপরে কভার করব। তাছাড়া বাদ বাকি কিছুটা জিনিস জেনে রাখা দরকার, কিছু জিনিস জেনে রাখা দরকার যেখান থেকে এখন ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন কিছু কিছু জায়গা থেকে আসছে। সেটা হচ্ছে মার্কেট। দেখো, দু ধরনের মার্কেটের কথা ইকোনমিক্সে বলা আছে। একটা হচ্ছে আমরা যদি ম্যাক্রো মানে মাইক্রো ইকোনমিক্সের দিকে যাই, সেখানে মার্কেট একরকমের জিনিস, সেখানে মার্কেট কীরকম, মার্কেটের কম্পিটিশন কীরকম, পারফেক্ট মার্কেট, ইমপারফেক্ট মার্কেট, অলিগোপলি, এইসব ধরনের মার্কেটগুলোর কথা বলা আছে। তো সেই মার্কেটগুলোর দিকে আমরা যাব না। আমরা যেহেতু ম্যাক্রো ইকোনমিক্স, পরীক্ষায় ডব্লিউবিসিএস বলো, ইউপিএসসি বলো, সেখানে সব থেকে বেশি কোয়েশ্চেন যেটা থেকে আসে সেটা হচ্ছে ম্যাক্রো পার্ট থেকে। সুতরাং আমরা ম্যাক্রোর উপরে বেশি ফোকাস করবো, অন্য কিছুর উপর ফোকাস করতে যাব না খুব একটা বিষয়। হ্যাঁ, অন্যের উপরে ডিমান্ড সাপ্লাই দু একটা জিনিস, সেটা নট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। তো ম্যাক্রোর উপরে যদি ফোকাস করতে হয়, ম্যাক্রোয় যে মার্কেটের কথা বলা রয়েছে, যে মার্কেট, দ্যাট মিনস যে মার্কেটের উপর দিয়ে আমাদের অ্যাকচুয়ালি খাওয়া পড়া সমস্ত কিছু নির্ভর করে, যে মার্কেটের উপর ডিপেন্ড করে পাতি হিসেব এখানে। তো সেই মার্কেটগুলো কি কি? সেই মার্কেটকে মোটামুটি ফাইন্যান্সিয়াল মার্কেট বলা হয়, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট। কেন ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট বলা হয়? কারণ এই একটা বাজার, যে বাজারে টাকা পয়সার বিক্রি বাটা হয়। যেমন আমরা নর্মাল বাজারে কি পাই? নর্মাল বাজারে আমাদের কাছে পয়সা থাকে, ধরো আমরা কনজিউমার, আমাদের কাছে পয়সা থাকে, আমরা কি করি? শাকসবজি, মাছ মাংস, চাল ডাল এইসব কিনে নিয়ে আসি। ঠিক আছে, এই এক ধরনের বাজার। আরেক ধরনের বাজার হচ্ছে আমার কাছে পয়সা আছে, আরেকজনের কাছে পয়সা দরকার। যেমন কারো কাছে উদ্বৃত্ত কিছু না থাকলে আমরা বাজারে যাব কেন? ঠিক তো? বাজারের কনসেপ্ট কিভাবে আসলো? বাজারের কনসেপ্ট এইভাবে আসলো, যার কাছে যেটা উদ্বৃত্ত সে সেই জিনিসটা আরেকজনকে হস্তান্তর করবে, আরেকজনকে এন্ডোর্স করবে, শেষ তার কাছে যে জিনিসটা উদ্বৃত্ত সে আরেকটা জিনিস তাকে দেবে, এবং এর বিনিময়ের মাধ্যমটা কি হবে? বিনিময়ের মাধ্যমটা হবে পয়সা করি। আগে এই বিনিময়ের মাধ্যমটা ছিল ডিরেক্টলি, মানে জিনিস দাও জিনিস নাও, বার্টার সিস্টেমে। এখন সেই বিনিময়ের মাধ্যমটা হচ্ছে টাকা পয়সা। তাহলে আমি যে টাকা পয়সা দেব, আমার কাছে টাকা পয়সা উদ্বৃত্ত আছে। ঠিক আছে, তো আমার কাছে, আমি চাকরি করি, আমার কাছে টাকা পয়সা উদ্বৃত্ত আছে, কিন্তু আমার কাছে এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে আমি খেতে পারি। টাকা ডাইরেক্ট খাওয়া যায় না,
তো খাওয়া যায় কি জিনিস? চাল, ডাল, সবজি, শাক, সবজি, মাছ, মাংস এগুলো খাওয়া যায়। তো তাদের কাছে কাদের কাছে এগুলো উদ্বৃত্ত আছে? যারা এইসব জিনিসগুলো বিক্রি করছে, তাদের কাছে এগুলো উদ্বৃত্ত। তো আমরা বাজারে গিয়ে কি করব? আমরা বাজারে গিয়ে আমাদের উদ্বৃত্ত জিনিস মানে আমাদের টাকা পয়সা তাদের কাছে দেব, তাদের কাছে যেটা নেই, তাদের কাছে টাকা পয়সাটাই দরকার। তাদের উদ্বৃত্ত জিনিস কি আছে? কারণ তারা সারাদিন ধরে ওই মাছ, মাংস, এইসব সবজি-টবজি এইসব জোগাড় করে এনেছে। টাকা নেই, কিন্তু এইসব জোগাড় করে এনেছে। সেইগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা তার বিনিময়ে তাদেরকে পয়সা করে দিচ্ছি। এটাই হচ্ছে মার্কেটের কনসেপ্ট। ঠিক সেম মার্কেটের কনসেপ্টকে আমরা যদি ফাইনান্সিয়াল জায়গায় নিয়ে চলে আসি, মানে এই কনসেপ্টটাকে ফাইনান্সিয়াল কনসেপ্ট এবার নিয়ে চলে আসি। ফাইনান্সিয়াল কনসেপ্ট মানে কি রকম? ফাইনান্সিয়াল কনসেপ্ট মানে সেখানে মাছ, মাংস, ডিম, ভাত এইসব থাকবে না। মাছ, মাংস, শাক, সবজি, ডিম, ভাত এসব কিছু থাকবে না। সেখানে থাকবে রোকড়া, মানে টাকা, টাকা পয়সা, শুধু টাকা পয়সা। অনলি খেলা, টাকা পয়সার খেলা। খেলা হবে, কিসের খেলা হবে? টাকা পয়সার খেলা হবে। ঠিক আছে তো? তাহলে কাদের খেলা হবে কাদের সঙ্গে? ওই যে বললাম কনসেপ্ট সেই পুরনো। উদ্বৃত্ত মানে সারপ্লাস আর স্কারসিটি। এই দুটো জিনিসের মধ্যেই বাজার সবসময় চলে, সারপ্লাস আর স্কারসিটি। তাহলে টাকা পয়সার মধ্যে যদি বাজারের বাজার হয়, টাকা পয়সার বাজার হয়, তাহলে সেখানেও দুটো পার্টি রোল প্লে করবে। একটা হচ্ছে যে পার্টি, সেই পার্টির কাছে হচ্ছে টাকা পয়সা নেই। আমি, আমার কাছে টাকা পয়সা নেই, এমনিও নেই, সত্যিই নেই। তো আমার কাছে টাকা পয়সা নেই, তো আমি কোথায় যাব? আমি ফাইন্যান্সিয়াল মার্কেটে যাব। ফাইন্যান্সিয়াল মার্কেটে গিয়ে এমন একজনকে খুঁজে বেড়াবো যে লোকের কাছে প্রচুর টাকা নিয়ে বসে আছে। সেই লোক প্রচুর টাকা, ঘরকে ঘর টাকা, মানে টাকার উপর শুয়ে থাকে, টাকার উপর বসে থাকে, টাকা দিয়ে স্নান করে, টাকা দিয়ে পটি করতে যায়, এইসব মানে প্রচুর টাকা তার কাছে। তো সে কি করবে? সে সেখানে, তাকে সেখানে পেয়ে গেলাম একটা ভুঁড়িওয়ালা লোক, সে সেখানে বসে আছে, টাকার গদির উপরে, টাকার গদির উপরে বসে আছে। তার কাছে আমি গিয়ে কোনো রকমে গিয়ে হ্যাচড়াতে হ্যাচড়াতে গিয়ে আমি সেখানে গিয়ে বললাম যে স্যার আমার কিছু টাকার দরকার। তো আমাকে তো প্রথমে দেখেই বললো যে তোর টাকার দরকার, তোকে তো কোনোভাবে টাকা দেওয়া যাবে না, কারণ আমার মানে দেখতেই এরকম যে আমাকে টাকা দেওয়ার কোনো রকমের ইচ্ছে কারো কোনোদিন হবেই না। ঠিক আছে তো? তো যাই হোক, তখন মানে কিন্তু আমার তো টাকার দরকার। এবার আমি কি করব? আমি তখন তাকে কনভিন্স করব যে না আমার টাকার দরকার, আমার এই জিনিস আছে, আমাকে দেখে মনে হয় না, কিন্তু আমি বলবো যে আমার এই জিনিস আছে, আমি একটা ইনস্টিটিউট চালাই বা আমার একটা বিজনেস আছে, আমার একটা ফার্ম আছে, সেখানে আমার টাকা পয়সার দরকার আছে, সেখানে আমাকে টাকা পয়সা দিতে হবে। তখন সে লোক সেইসব কাগজপত্র দেখে আমার দিকে একবার তাকিয়ে আর কাগজপত্রের দিকে একবার তাকিয়ে, দুদিকে কোনো মিল পাচ্ছে না, আমার মুখের সঙ্গে কাগজপত্রের কোনো মিল পাচ্ছে না, কারণ এই ছোকরা এই সব জিনিস করে ফেলেছে, কি করে সেটা তার মাথার বোঝার বাইরে। তো যাই হোক, কাগজপত্র দেখে ঠেকে সে তারপরে বললো যে না ঠিক আছে, টাকা পয়সা আমি দিতে পারি, কিন্তু আমার টাকা পয়সার যে দেবো তার বদলে আমি কি পাবো? তখন হচ্ছে আসল খেলা। এইবার হচ্ছে মার্কেটে যা গেলে যে জিনিসটা হয় সেই জিনিসটা এইবার বলা যাক কি হয় মার্কেটে। তাহলে মার্কেটে যখন যাচ্ছি তখন ওই টাকা পয়সা, আমি তো টাকা পয়সা নেবো, কিন্তু টাকা পয়সা নেওয়ার বদলে তাকে তো কিছু দিতে হবে। যেমন বাজারে গিয়ে সবজি যার কাছ থেকে নিচ্ছি তাকে আমি টাকা দিচ্ছি, গিভ অ্যান্ড টেক পলিসি। তো ও আমাকে টাকা দেবে, তার এগেনস্টে আমি কি দেবো? আমি তো টাকা তো দেবো, অবশ্যই টাকা দেবো, কিন্তু যে টাকাটা দেবো সেই টাকাটা দিয়ে ওর কি হবে? ও যদি টাকাটা এরকম হয় যে ও যে টাকা দিচ্ছে আমি সেই টাকা তাকে ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে তার লাভ কি? তাহলে তার কোনো লাভ নেই। সবাই লাভের উদ্দেশ্যে জিনিসপত্র ইয়ে হয়। যেমন যদি বাজারে কেউ শাকসবজি নিয়ে বসে, সে ধরো কারো কাছ থেকে কিনে নিয়ে এসছে 10 টাকায়, সে আমাকে 12 টাকায় জিনিসটা দেবে, তাহলে 2 টাকা তার লাভ থাকবে। এই উদ্দেশ্যে সে বাজারে আসে। তো মানি মার্কেটেও ঠিক সেরকম, ফাইন্যান্সিয়াল মার্কেটেও ঠিক সেরকম। মানি মার্কেটেও কি হয়? সে যে টাকাটা নিয়ে বসে আছে, ধরো 1 লাখ টাকা আমার দরকার, 1 লাখ টাকা নিয়ে বসে আছে সে। এবার 1 লাখ টাকার বিনিময় সে তখন জিজ্ঞেস করবে তুমি আমাকে এই 1 লাখ টাকার বিনিময়ে 1 বছর পরে বা 10 দিন পরে বা 15 দিন পরে, আমার যতদিনের দরকার ততদিন পরে তুমি আমাকে কত টাকা ফেরত দিচ্ছ? আমি তখন বললাম স্যার আমার তো বেশি ক্ষমতা নেই, আমি আপনাকে এই 1 লাখ টাকার বিনিময়ে আমি 5% রেটে আমি দিচ্ছি, 1 মাসে 5% বা 1 মাসে 2%, 1% যাই হোক সেই রেটে আমি দিচ্ছি। দেওয়ার পরে 1 মাস পরে আমি আপনাকে টাকা ফেরত দিচ্ছি, টাকাও ফেরত দেবো, তার সঙ্গে 1% বা 2% যেটুকু হয় সেটুকুও আমি ফেরত দেবো তার সঙ্গে। মানে 1% হলে বা 2% হলে 2000 টাকা হয়, 1 লাখ টাকার 2% 2000 টাকা। তো আমি তাকে যখন ফেরত দেবো 1 মাস পরে, তখন সে 1,02,000 টাকা পেয়ে যাবে। তাহলে সে ঘরে বসে বসে কি হলো? তার মাসে 2000 টাকা ইনকাম হয়ে গেল। কোনো রিস্ক নেই, কিছু নেই, কোনো রকমের কোনো ব্যাপার নেই। ঠিক আছে? রিস্ক একটাই, সেটা যদি টাকা নিয়ে ভেগে যাই বা আমি যদি মারা যাই কোনো রকম কারণে, তাহলে তার একটা রিস্ক আছে। কারণ এই জায়গাটাই চলে আসে দু ধরনের মার্কেটের কথা। একটা হচ্ছে আমরা এটাকে বলি মানি মার্কেট। ইন্ডিয়ান মার্কেটকে, ফিনান্সিয়াল মার্কেটকে, আমি এখানে বলেছি ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটকে ভাগ করা হয়। একটাকে বলা হয় মানি মার্কেট, আরেকটাকে বলা হয় ক্যাপিটাল মার্কেট। কি মার্কেট? ক্যাপিটাল মার্কেট।
এটা অনেক বড় বড় ব্যাপার, এই ক্যাপিটাল মার্কেটের জিনিসটা অনেক বড় বড় ব্যাপার, সেটা আমরা পরে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করতে যেটা এসেছি সেটা হচ্ছে মানি মার্কেট, অনলি মানি মার্কেট, মানি মার্কেট। তাহলে মানি মার্কেট দু রকমের হয়, একটা হচ্ছে অর্গানাইজড মানি মার্কেট, একটা হচ্ছে আনঅর্গানাইজড মানি মার্কেট। আমি যতক্ষণ যে কথাটা বললাম, যার কথা উদাহরণ দিলাম, সেই মার্কেটটা পুরোপুরি আনঅর্গানাইজড মার্কেট। ঠিক আছে, আমি একজন শেঠের কাছে যাচ্ছি, সেই শেঠ গ্রামের গঞ্জে প্রচুর জায়গায় দেখবে এরকম প্রচুর মানি লেন্ডার্স আছে, যারা বিনা কিছুতে, বিনা কিছু সিকিউরিটিতে, বা তোমার কোনো গয়না দিয়ে আসলে, আগেকার হিন্দি সিনেমাগুলোতে প্রচুর হতো গয়না বন্ধক রেখে, বাড়ি বন্ধক রেখে, এখনো হয় বাড়ি বন্ধক রেখে, গয়না বন্ধক রেখে, গ্রামে গঞ্জের দিকে এখনো পর্যন্ত এই সিস্টেম চালু আছে, যে টাকা দিচ্ছে। তার কারণ কি, সিকিউরিটিটা কোথায়? আমি যে আজকে টাকাটা নিচ্ছি, 1 লাখ টাকা নিচ্ছি, 1 লাখ টাকা নিয়ে যে আমি চলে যাব না কোথাও, বা 2 লাখ টাকা নিয়ে আমি চলে যাব না কোথাও, সেই লোকটাও বা তার সিকিউরিটি কোথায় হবে? সুতরাং কোনো কিছু একটা সিকিউরিটি জমা দিয়ে, কোনো সময় সিকিউরিটি জমা দিয়ে, বা যদি অনেক পুরনো হয়ে যায়, ধরো বিজনেস করছে বরাবর, ডে টু ডে বিজনেস করছে, ইভেন এটা ডে টু ডেও হয়। ধরো সকালবেলা কিছু লোক মার্কেটে বেরোলো, মার্কেটে বেরিয়ে কি করলো, যে না সকালবেলা কারো কাছ থেকে টাকা নিয়ে মার্কেটে গেল, জিনিসপত্র কিনলো, লাভ লোকসান যা হলো হয়ে, তারপরে বিকেলবেলা তাকে গিয়ে টাকাটা ফেরত দিল। সেখানে কোনো সিকিউরিটি বা এরকম কিছু দরকার হয় না। এই পুরোটাই হচ্ছে আনঅর্গানাইজড মার্কেট। কলকাতায়, বিশেষ করে কলকাতায়, বা বিশেষ যেখানে যেখানে বাজার রয়েছে প্রচুর পরিমাণে, যে স্টেটেই হোক, বাজার এরিয়ায়, মান্ডি এলাকায়, বাজারকে মান্ডি বলা হয়, মান্ডি এলাকায় এই সব ধরনের জিনিসগুলো খুব বেশি হয়। এবং এই ধরনের জিনিসগুলো শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে। শর্ট টার্ম যেরকম 10 দিন, 7 দিন, 15 দিন, এই ধরনের জিনিস। আবার লং টার্ম যেরকম 1 বছরের জন্য হতে পারে। তাহলে এই ধরনের ব্যবসাটাকে, এই ধরনের এটাকে আমরা কি বলি, মানি মার্কেটকে আমরা কি বলি, আনঅর্গানাইজড মানি মার্কেট। ঠিক আছে, তো আনঅর্গানাইজড মানি মার্কেট কি বলবো আমরা, আনঅর্গানাইজড মানি মার্কেট। তাহলে আনঅর্গানাইজড মানি মার্কেট আর অর্গানাইজড মানি মার্কেট দু রকম ক্ষেত্র হয়। অর্গানাইজড মানি মার্কেট, আনঅর্গানাইজড মানি মার্কেটের ক্ষেত্রে যদি আমরা যাই, সেখানে হবে মানি লেন্ডার্স আসবে, যেটা আমি এইমাত্র বললাম। তাদেরকে কি বলা হয়, প্রপারলি তাদেরকে বলা হয় মানি লেন্ডার্স। তারা কি করে, টাকা নিয়ে বসে, সুদে টাকা খাটায়। সুদ মানে ইন্টারেস্ট, অথবা তারা কিসের আশায়, ইন্টারেস্ট অথবা অধিক টাকার আশায় তারা নিয়ে বসে হচ্ছে ইন্টারেস্ট বা ডিভিডেন্ড। ডিভিডেন্ড ক্যাপিটাল মার্কেটে আসে, ইন্টারেস্ট আসে হচ্ছে মানি মার্কেটে। বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারেস্ট মানে মানি মার্কেটে যেটা আছে সেটা সম্পূর্ণ ইন্টারেস্ট নিয়ে, এক্সট্রা কিছু ইন্টারেস্ট, সেটা 2% হোক, 3% হোক, 5% হোক, এরকম আসে। গ্রামের দিকে কিছু কিছু জায়গায় আমি দেখেছি মান্থলি তোমার 2%, 3% রেটেও ইন্টারেস্ট দেওয়া হয়। তাহলে 3% রেটে যদি তুমি ইন্টারেস্ট নাও কারো কাছ থেকে, ধরো 1 লাখ টাকা তুমি নিলে, 1 লাখ টাকা 3%, মাসে 3,000 টাকা। গায়ে লাগছে না মাসে বলে, তুমি ধরো 1 মাসের জন্য নিয়েছো, ঠিক আছে, 1 মাসের জন্য তোমার কাজ হয়ে যাচ্ছে। এবার সাপোজ হিসেব করো তো, যদি তুমি টাকাটা 1 লাখ টাকাটা বছরে নাও, বছরে নাও, তাহলে কত হবে? 1 লাখ টাকা যদি তোমার সারা বছর লাগে, তাহলে কি জিনিসটা হবে, 3% করে 12 মাস, মানে 36% ইন্টারেস্ট। তুমি 1 লাখ টাকায় ইন্টারেস্ট দেবে 36,000 টাকা, 36,000 রুপিস। খুব অড। এবং এই জিনিসটাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, আগেকার বাংলা সিনেমার থেকে শুরু করে এখনকার দিন পর্যন্ত দেখবে জমিদাররা কি করতো, সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ, এরকমভাবে লাগিয়ে লাগিয়ে প্রচুর মানুষকে নিঃস্ব করে দিয়েছে। এইভাবে এখনো পর্যন্ত বিভিন্ন গ্রামগঞ্জে যারা একটু পড়াশুনো কম জানে বা কিছু, তাদের কাছ থেকে এখনো পর্যন্ত মহাজনরা, তাদেরকে মহাজন বলা হয়, মহাজনরা বা যারা সুদ দেয়, মানে মানি লেন্ডার যারা, তারা এইভাবে 36 থেকে 48% পর্যন্ত সুদ তাদের কাছ থেকে আদায় করে, এবং বাধ্য হয়ে লোকে দেয়। ইভেন 5%, মানে 60% সুদেও টাকা দেয়। 5 টাকা বলে, 5 টাকা সুদ, তার মানে 5 টাকা সুদ মানে হচ্ছে 1 লাখ টাকায় 5 বারং 60,000 টাকা সুদ। ডেরা সুদ বলা হয় এগুলোকে, ঠিক আছে, তো লোকাল ভাষায় ডেরা সুদ বলা হয়। এই ধরনের ইন্টারেস্ট দেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে আনঅর্গানাইজড মানি মার্কেটে এরকম হয়। এবার কি, এবার এখানে কিছু কিছু ফ্যাক্টস মনে রাখতে হবে। সেটা হচ্ছে মানি মার্কেটে, আনঅর্গানাইজড মানি মার্কেটকে লিগালাইজড করা, মানে অর্গানাইজড করার জন্য দুটো কমিটি, একটা হচ্ছে চক্রবর্তী কমিটি 1985, আরেকটা হচ্ছে ভাগুল কমিটি 1987। এই দুটো ফ্যাক্ট হিসাবে মনে রাখতে হবে তোমাদেরকে, কোশ্চেন আসার মতো কোশ্চেন, যে মানি মার্কেটের দুটো কমিটি, যে দুটো কমিটি প্রপোজ করেছিল মানি মার্কেটকে আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ করার পিছনে। এবার মানি মার্কেটের, আনঅর্গানাইজড মানি মার্কেটের ক্ষেত্রে আর কয়েকটা ব্যাংকার্স কাজ করে। এদেরকে ব্যাংকার্স ঠিক না বলে ওই বড় ধরনের মানি মার্কেট বা বড় ধরনের শেঠ বলা যেতে পারে। ব্যাংকার্স এদেরকে কোনোভাবেই বলা যায় না, কিন্তু ব্যাংকার্স হিসেবে বহুদিন ধরে পরিচিত রয়েছে, তাই এদেরকে ব্যাংকার্স বলা হয়। যেমন গুজরাটি শ্রফস, এরা গুজরাটের উপরেই, গুজরাটে এই ধরনের কাজবাজ করে।
গুজরাটে বিভিন্ন জায়গায় যে বাজার ফাজার এলাকা আছে সেখানে তারা আনঅর্গানাইজড ভাবে টাকা পয়সা দেয়, গুজরাটি শ্রফস। মুলতানি শ্রফস, ঠিক আছে, এরা মুলতান এলাকায়, মানে ওই ধরো তোমার গুজরাটের উপরে মহারাষ্ট্র ফারাষ্ট্র এইসব জায়গাতে তারা কাজ করে। মারওয়ারি ক্ষেত্র মানে মারওয়ারি কায়াজ দ্যাট ইজ রাজস্থান, রাজস্থানে এরা মারওয়ারি কায়াজ বহু জায়গায় আছে, মারওয়ারি তো এখানে সারা পৃথিবী সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, তো মারওয়ারি কায়াজ সারা জায়গায় থাকে। এগুলো কি, এগুলো একটা নাম, নাম মানে এরা এই নামে বিখ্যাত এবং এই নামেই এরা টাকা পয়সা লোককে ধার দেয়। আর হচ্ছে চেথিয়ার্স, এরা চেন্নাইয়ের দিকে মানে সাউথ ইন্ডিয়ার দিকে বেশি তোমার দেখা যায় এদেরকে। তাহলে এই 4 ধরনের ব্যাংকার্স যারা আনঅর্গানাইজড ভাবে সারা ভারতবর্ষ জুড়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে, তারা এই ধরনের ছোটখাটো আনঅর্গানাইজড লোন, আনঅর্গানাইজড কিছুর একটা সিকিউরিটির বিনিময়ে আনঅর্গানাইজড লোন তারা প্রোভাইড করে। এবং আনরেগুলেটেড ইন্টারমিডিয়ারিজ কিছু আছে, আনরেগুলেটেড ইন্টারমিডিয়ারিজ যেমন কিছুদিন আগে আমরা অনেক রকমের জানি যে কত রকমের চিটফান্ড বা পশ্চিমবঙ্গে, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব জায়গায় প্রচুর পরিমাণে চিটফান্ড গড়ে উঠেছিল। এখন সেই চিটফান্ডগুলোকে একটু দৌরাত্মটা একটু কমেছে। এই চিটফান্ডগুলো কি করে, চিটফান্ডগুলোরও সেম পলিসি, লোকের কাছ থেকে, বিভিন্ন লোকের কাছ থেকে, অনেকগুলো লোকের কাছ থেকে টাকা পয়সা আদায় করবে, টাকা পয়সা আদায় করে এর টাকা তাকে দেবে, ওর টাকা তাকে দেবে। ধরো আমি 10 জনের কাছ থেকে টাকা নিলাম, 10 জনের কাছ থেকে টাকা নিয়ে একজনকে টাকা দিলাম, ঠিক আছে। তো এবার এইরকম ভাবে চিটফান্ডগুলো পুরো তাদের নেটওয়ার্ক হিসেবে কাজ চলে। এই চিটফান্ডগুলো বা নিধিসগুলো, এই ধরনের জিনিসগুলো কিন্তু এই আনঅর্গানাইজড মার্কেটের ভিতরেই পড়ে এবং এগুলোকে চালায় কারা, আনরেগুলেটেড ইন্টারমিডিয়ারিজ। মানে ইন্টারমিডিয়ারিজ কথার বা বাংলা অর্থ বা সোজাসাপটা অর্থ হচ্ছে দালাল, দালালরাই এই ধরনের জিনিসগুলোকে চালায়। তাহলে এই হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর যেগুলো ইন্ডিয়াতে রয়েছে। আনঅর্গানাইজড সেক্টর কিভাবে কাজ করে, আনঅর্গানাইজড সেক্টর এইভাবে কাজ করে। যেমন পাড়ায় কোনো লোক, তোমরা নিজেদের পাড়ায় নিজেদের গ্রামে দেখবে কোনো লোক টাকা পয়সা দিচ্ছে, সুদে টাকা পয়সা খাটাচ্ছে, সেই লোকটাই হচ্ছে আনঅর্গানাইজড সেক্টরের একটা উৎস, আনঅর্গানাইজড সেক্টরের একটা উৎস। এবার আমরা যদি এখান থেকে সরে এসে যদি আমরা অর্গানাইজড সেক্টরে আসি, ভারতবর্ষে অর্গানাইজড মানি মার্কেট কি নেই? অর্গানাইজড মানি মার্কেটও আছে। তাহলে সেই অর্গানাইজড মানি মার্কেটটা কি রকম, অর্গানাইজড মানি মার্কেটটা কোথায় আছে, অর্গানাইজড মানি মার্কেটে কি আমরা যেতে পারবো না, বা কি তার কি প্রপোজিশন আছে সেটা দেখো। আনঅর্গানাইজড মানি মার্কেটে যেরকম যাওয়াটা খুবই সহজ, বেরোনোটা খুবই টাফ। যেমন যাওয়াটা খুবই সহজ কেন, যে পাড়ার লোক আছে, ও যাচ্ছি, গেলেই টাকা আমাকে দিয়ে দেবে, 5,000 টাকা 10,000 টাকা যখন খুশি দরকার দিয়ে দেবে আমাকে, সুদ সারা মানে 2 টাকা 3 টাকা সুদের ইন্টারেস্ট রেট বেশি, এখানে সমস্ত কিছু বেশি, কিন্তু একটাই সুবিধা কি, তাড়াতাড়ি উপলব্ধ হয়ে যাওয়া। মানে সকালে গেলাম, দাদা আমাকে 5,000 টাকা দাও, দিয়ে দিল 5,000 টাকা, সকাল সেই টাকা নিয়েই আমি চলে গেলাম বাজার করতে। এগুলো কি হয়, এগুলো কাদের জন্য উপকারী, যারা ডে টু ডে বিজনেস করে বা ডে টু ডে ইয়ে করে, ট্রেড করে। ধরো সকালবেলা বাজার করতে যাচ্ছে, সকালবেলা কাঁচামাল কিনতে যাচ্ছে, কাঁচামাল কিনে নিয়ে এসে দুপুরবেলার মধ্যে বা বিকালবেলার মধ্যে বিক্রি করে টাকা পয়সা লাভ যেটুকু হলো সেটুকু রেখে টাকা পয়সা দিয়ে চলে আসে, তাদের জন্য এইটুকু ইজি। টোটাল মানি মার্কেটটাই এই জন্য চলে ইন্ডিয়াতে। টোটাল মানি মার্কেট শুধু ইন্ডিয়াতে নয়, সারা বিশ্বে একটা টোটাল মানি মার্কেটের একটা বিশাল জায়গা ক্ষেত্র রয়েছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যদি মানি মার্কেট যদি না থাকে, যদি শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট থাকে বা এরকম ধরনের প্রসেস থাকে যে আমার আজকে টাকা আজকে আমার ইমিডিয়েট দরকার, সাপোজ কোনো একটা ফার্ম বা কোনো একটা কোম্পানি, ধরো তার টাকার দরকার ইমিডিয়েটলি, কোনো একটা ফার্ম, আমি কোনো কোম্পানির কথাই বললাম, কোনো একটা কোম্পানি 1 কোটি টাকা দরকার, 1 কোটি টাকা দরকার। এই 1 কোটি টাকা তার যদি ইমিডিয়েট যদি দরকার, মানে তার যদি ইমিডিয়েট লাগে, মানে ইমিডিয়েট লাগে মানে 1-2 দিনের মধ্যে লাগে, তাহলে কে দেবে? ব্যাংকে গেলে এর প্রসেস 1 মাস, মিনিমাম 1 মাসের মধ্যে, 1 মাসের আগে তার প্রসেস কমপ্লিট হবে না, বা অন্য কোনো জায়গায় গেলে তাহলে 1 মাসের আগে কমপ্লিট হবে না, লোন দিতে হবে বা অন্য কিছু, সব কিছুর প্রসেস। এবার 1-2 দিন বা 10 দিনের মধ্যে তার টাকা যদি না দেওয়া হয় তাহলে ফার্মটা বন্ধ হয়ে যাবে, যদি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, কোম্পানির ধরো কোনো অর্ডার আছে বা কোনো প্রজেক্ট আছে, কোম্পানিটা বন্ধ হয়ে যাবে বা প্রজেক্টটা পাবে না, তাতে কোম্পানির বিশাল লস হবে, কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিকে সাহায্যটা করবে কি? এবং যদি এরকম ভাবে প্রত্যেকটা কোম্পানি এরকম ভাবে বা কোনো বিজনেস যদি এরকম বন্ধ হয়ে থাকে, তাহলে ইন্ডিয়ান ইকোনমির বা কি অবস্থা হবে? ইন্ডিয়ান ইকোনমি তো দিন দিন আস্তে আস্তে ধসে পড়ে যাবে। যে কোনো ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি বলে না, যে কোনো ইকোনমি ধসে যাবে আস্তে আস্তে। কারণ যখন মানুষের টাকার দরকার পড়ছে, জেনুইন ক্ষেত্রে মানুষের টাকার দরকার পড়ছে, তখন যদি তাকে সাপ্লাই দেওয়া না যায় টাকার, তখন সেই টাকা পরে সাপ্লাই দিয়ে তো তার কোনো মানে নেই, তার কোনো যুক্তিও নেই। সুতরাং তাকে টাকা সাপ্লাই দিতে হবে এবং সেই জায়গায় ক্যাপিটাল মার্কেটের কোনো রোল নেই।
সেই জায়গায় ক্যাপিটাল মার্কেটের কোনো রোল নেই বা ব্যাংকেরও কোনো রোল নেই সেই জায়গায়। ব্যাংকের রোল নেই মানে সেই ব্যাংকের রোল যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত ব্যাংক যদি তাড়াতাড়ি টাকা দিতে পারে তাহলে ব্যাংকের রোল আছে। তখন তারা কি করবে, তখন তারা হয় আর বড় বড় ক্ষেত্রে তো আর আনঅর্গানাইজড যাবে না, তখন তারা অর্গানাইজড মানি মার্কেটের সেক্টরে চলে যাবে। অর্গানাইজড মানি মার্কেট সেক্টরে কতগুলো জিনিস আছে যেখানে তারা যেতে পারে এবং তাদের ইমিডিয়েটলি সেই জায়গাটা রিকভার করতে পারে এবং টাকাটা সেটা পেতে পারে। তার মধ্যে কি এনবিএফসিস আছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশনস, এরা আছে এনবিএফসিস। এরা কি করে, এরা সুদ একটু বেশি নেয়। ধরো ব্যাংকে যদি 16% ইন্টারেস্ট নেয়, এরা 24% বা 20% ইন্টারেস্টটা নেবে, কিন্তু তোমার ডকুমেন্টেশন তাড়াতাড়ি করে দেবে, তোমার লোন ডিসবার্সমেন্ট তাড়াতাড়ি করে দেবে। এরাও আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে। যদিও বা কিছু কিছু ইনস্টিটিউট এখন পর্যন্ত এখনো এনইএফসিস অনেক এনবিএফসিস ব্যাংকে কনভার্ট হয়ে যাচ্ছে বা তারা বড় রোল প্লে করছে এবং তাদের ইয়েও ভালো আসছে, তাদের মানে বড় বড় জায়গায় তারা এনবিএফসিস গুলো চলে যাচ্ছে। তাছাড়াও যারা যারা ছোট ছোট আছে যেমন বাজাজ এনবিএফ বা অনেক কোম্পানির এনবিএফসিস, অনেক এনবিএফসিস আমরা দেখতে পাই, যেমন টাটা ক্যাপিটাল আছে, মানে বিড়লা আছে, আদিত্য বিড়লা আছে, তারপরে শ্রীরাম আছে, বাজাজ আছে, তারপরে তোমার কি বলে এটাকে, ওই হ্যাঁ বাজাজ ফিনসার্ভ আছে, এরকম প্রচুর রয়েছে, প্রচুর। এইচডিএফসির একটা নতুন এইচডিএফসির উইংস আছে, প্রত্যেকটা ব্যাংকের একটা ছোট ছোট উইংস আছে যেগুলো এনবিএফসি মানে ইনস্টিটিউট। এই এনবিএফসি গুলো রাখার একটাই কারণ, সেটা হচ্ছে যে এরা কি করে, এরা মানে খুব তাড়াতাড়ি বেশি ডকুমেন্টস না দেখে ছোটখাটো লোনগুলো তারা প্রোভাইড করে। এবার যদি 10 কোটি 1000 কোটি টাকার লোন লাগে, তখন তো আর এরা প্রোভাইড করতে পারবে না, তখন তোমাকে ব্যাংকের থ্রু থেকে যেতেই হবে বা ক্যাপিটাল মার্কেটের দিকে হাত বাড়াতেই হবে। ঠিক আছে। FIs ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটও সেম থিংস। কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস যারা যেমন ইডবি সিডবি এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস বা যেগুলো ইন্ডিয়াতে মোটামুটি ঠিকঠাক করে কাজ করে, তারা অর্গানাইজ সেক্টরে এই ক্যাপিটালের এই টাকা পয়সার মিট তারা করে, মানে এই ধরনের ক্যাপিটাল তাদের দরকার হয়, এই ধরনের সেইগুলো তারা মিট করে। এবার দেখো কোন ধরনের ক্যাপিটালটা দরকার, মানে এই মানি মার্কেট বেশি করে কোন ধরনের ক্যাপিটালটার রিকোয়ারমেন্ট মানি মার্কেট থেকে পাওয়া যায়, একটু কনসেপ্টটা একটু বুঝে নাও, নাহলে ভাববে যে কোন টাকা। দেখো ক্যাপিটাল একটু গভীরে গিয়ে বুঝতে হবে জিনিসটা। ক্যাপিটাল যখন কোনো বিজনেস স্টার্ট হয়, তখন বিজনেস স্টার্ট করতে গেলে আমাদেরকে নিজেদের থেকে কিছু টাকা লাগাতে হয়, তাকেই বলা হয় ক্যাপিটাল বা মূলধন। ঠিক আছে, তাহলে এই মূলধন আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, ভালো করে শুনবে, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল বা স্থায়ী মূলধন, আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন। এটাকে বলা হয় কার্যকরী মূলধন, ভালো করে বুঝুন। ঠিক আছে, তো কার্যকরী মূলধন। তাহলে এই যে ফিক্সড ক্যাপিটাল বা স্থায়ী মূলধন, একে আমরা হাত দিতে পারি না কোনো সময়, এটা আমাদের কাছে থাকে, মানে আমাদের কাছে থাকে ইন দ্য সেন্স এর থেকে আমরা কি করি, এর থেকে আমরা অ্যাসেট ক্রিয়েশন করি। ফিক্সড ক্যাপিটাল থেকে কি করি, জমি কিনবো, বাড়ি কিনবো, জমি কিনবো, ফ্যাক্টরি কিনবো, এই কিনবো সেই কিনবো। সুতরাং ফিক্সড ক্যাপিটালের সঙ্গে জড়িয়ে আছে ওই জিনিসগুলো। ফিক্সড ক্যাপিটালকে আমরা কোনো সময় হাত দিতে পারি না। একটা ফিক্সড ক্যাপিটাল যদি রয়েছে, ফিক্সড ক্যাপিটাল দিয়ে আমি মেশিনারি হ্যানা ত্যানা এসব কিছু কলকারখানা এস্টাবলিশ করে ফেলেছি, তাহলে আর ফিক্সড ক্যাপিটাল করে, ফিক্সড ক্যাপিটাল বলে আর কিছু নেই। এবার তারপরে আমার দরকার যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে তুমি ডে টু ডে যে বিজনেসটা করবে, ধরো তুমি একটা কিছু জিনিস বানাবে, তুমি তো ম্যানুফ্যাকচারিং এর জন্য ফ্যাক্টরি স্থাপন করে ফেলেছো, ফ্যাক্টরি এস্টাবলিশ করে ফেলেছো, কিন্তু এই যে ফ্যাক্টরি এস্টাবলিশ করেছো তার ভিতরে যে জিনিসটা তৈরি হবে, সেই জিনিসটা তৈরি করতে গেলে যে র মেটেরিয়ালস দরকার হবে, যে লেবার দরকার হবে, যে জিনিসগুলো দরকার হবে, সেই জিনিসগুলো আসবে কোথা থেকে, সেই জিনিসের টাকা পয়সা কোথায়, সেই জিনিসের টাকা পয়সা কে মেটাবে, সেই জিনিসের টাকা পয়সা মেটাবে ওয়ার্কিং ক্যাপিটাল। বোঝা গেল? তাহলে এই ওয়ার্কিং ক্যাপিটালের গুরুত্ব হচ্ছে সব থেকে বেশি, এর থেকেও বেশি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের গুরুত্ব। ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমাদের কাছে না থাকে, তাহলে তুমি কাজ করবেই বা কিভাবে? তুমি শুধুমাত্র বিল্ডিং বানিয়ে রেখে দিলে, মেশিনারি বানিয়ে রেখে দিলে, সমস্ত কিছু বানিয়ে রেখে দিলে, তার ভিতরে কাজ হয় না। তার ভিতরে কি হয়, তার ভিতরে রোজ রাত্রিবেলা মাতালগুলো এসে ওই শুয়ে তাস খেলে, এই হবে। কলকারখানাগুলোর এই অবস্থা হবে। যেমন বেশিরভাগ কলকারখানা এখন রাস্তার পাশ দিয়ে গেলে তাই দেখি, টিনের শেড ভেঙে পড়েছে, ওর ভিতরে অবৈধ কাজ করবার হচ্ছে, ওর ভিতরে তোমার জুয়ার ঠেক, ওর ভিতরে মদের ঠেক, এই সব চলছে। তো ওয়ার্কিং ক্যাপিটাল না হলে কোনো রকম ভাবেই কোনো বিজনেস চালানো সম্ভব না।
তখনই আসে মানি মার্কেটের রোল এই ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য। এবার ওয়ার্কিং ক্যাপিটাল কি? ওয়ার্কিং ক্যাপিটাল তোমার যখন যখন টাকার দরকার হবে তখন, মানে আজকে আমার প্রোডাকশনের জন্য দরকার 1 কোটি টাকা, আজকে আমার প্রোডাকশনের জন্য দরকার 50 লাখ টাকা, এইরকম ভাবে দরকার। এবার এই 50 লাখ টাকা পেয়ে গেলে প্রোডাকশন হয়ে গেল, ঝামেলা মিটে গেল, বিক্রি করে আমি টাকা পেয়ে গেলাম, টাকা দিয়ে দিলাম, 10-15 দিনের জন্য আমি নিলাম, 10-15 দিনের জন্য নিলাম, 1 মাসের জন্য নিলাম। তো এই জন্য এই সেক্টরগুলোর এই অর্গানাইজড মানি মার্কেটের দরকারটা বেশি পড়ে, তাই তো? তাহলে টিবি, এখানে দেখো টিবি লেখা রয়েছে। টিবি মানে হচ্ছে কি? টিবি মানে হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল, এই ট্রেজারি বিলটা অনেক রকমের হয়। 91 দিনের হয় এই ট্রেজারি বিল, 182 দিনের হয় এই ট্রেজারি বিল, 364 দিনের হয়, ঠিক আছে তো? 7 দিনেরও হয়, 15 দিনেরও হয়, ঠিক আছে? এগুলো চলে না খুব একটা, 7 দিনেরও হয়, 15 দিনের হয়। ট্রেজারি বিল কি? ট্রেজারি বিল হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা তুমি ধরো তোমাকে দেওয়া হবে, ট্রেজারি বিল তুমি নিলে, এইবার ট্রেজারি বিল যখন তুমি নিলে, এই মানে এতে ইন্টারেস্ট থাকে না, এটা হচ্ছে ডিসকাউন্টেড রেটে দেওয়া হয়। কি রেটে দেওয়া হয়? ডিসকাউন্টেড রেটে, ডিসকাউন্টেড রেটে দেওয়া হচ্ছে। তার মানে ধরো একটা ট্রেজারি বিলের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে? না, ধরো 100 টাকা, 100 টাকা ট্রেজারি বিলের ভ্যালু। এরকম 100 টাকার ট্রেজারি বিল তুমি 10,000 নিলে, ক্লিয়ার? বোঝাতে পারছি? 100 টাকার ট্রেজারি বিল তুমি 10,000টা নিলে, কি হিসেবে নিলে? কি হিসেবে নিলে? না, তুমি ডিসকাউন্টেড রেটে নিলে, মানে তোমাকে ডিসকাউন্টেড রেটে দেওয়া হলো। যেমন 98 টাকায় তোমাকে দিচ্ছে, ঠিক আছে? এইবার 98 টাকায় তোমাকে যখন দিচ্ছে, তুমি যখন এটাকে ফেরত দিচ্ছ, তুমি যখন টাকাটা ফেরত দিচ্ছ, তখন 98 টাকা তোমার কাছ থেকে, এবার যখন তুমি টাকাটা ফেরত দিচ্ছ তখন তুমি 100 টাকা করে ফেরত দিচ্ছ। ট্রেজারি বিল হচ্ছে এরকম, মানে এই যে প্রথমে ডিসকাউন্টে দিয়ে পরে ফুল ভ্যালু, ফেস ভ্যালুকে নিয়ে নেওয়াকে বলা হয় ট্রেজারি বিলস। প্রথমে ডিসকাউন্টে দেব, দিয়ে পরে ফেস ভ্যালুতে নিয়ে নেবো, তাহলে কি হলো? 2 টাকা লাভ হলো, সেম জিনিস। তো এই যে 2 টাকা করে লাভ হচ্ছে, এইটাই হচ্ছে নেয় এই ট্রেজারি বিল, গভর্নমেন্টই ইস্যু করে, গভর্নমেন্ট, আরবিআই এরা ইস্যু করে, ঠিক আছে? সিপিস, কমার্শিয়াল পেপারস, এর ভিতরে আছে সিডিস, কমার্শিয়াল ডিপোজিটস, সব সেম জিনিস, সব হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এইগুলোর ভিতর থেকে টাকা নেওয়া যায়। এমএফস, মিউচুয়াল ফান্ডস, ঠিক আছে? মিউচুয়াল ফান্ডে আমরা জানি কিরকম মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। না, মিউচুয়াল ফান্ড কিরকম ভাবে কাজ করে? মিউচুয়াল ফান্ডে যে টাকা ইনভেস্ট করি আমরা, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে হয়। এবার ইনভেস্ট যে করব, ইনভেস্টের 2-3 রকমের ওখানে প্রপোজিশনস আছে। ধরো এসআইপি অনেক তো শোনো, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। তো এসআইপি তে কি হয়? এসআইপি বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়? মিউচুয়াল ফান্ডে 3-4 রকমের ফান্ড থাকে। একটা হচ্ছে রিস্কি ফান্ড, একটা হচ্ছে নর্মাল, মানে তোমার নন রিস্কি ফান্ড, আর একটা হচ্ছে মডারেট ফান্ড, ঠিক আছে? 3 ধরনের ফান্ডের মধ্যে তোমাকে চুজ করতে হয় তুমি কোন ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করবে। এবার যদি তুমি রিস্কি ফান্ডে ইনভেস্ট করো, রিস্কি ফান্ড মানে হচ্ছে ইকুইটি লিঙ্কড ফান্ড, যেগুলো সেগুলো হচ্ছে রিস্কি ফান্ড, মানে শুধুমাত্র ইকুইটি শেয়ারে, যখন আমরা ক্যাপিটাল মার্কেটে যাব তখন পড়াবো, ইকুইটি শেয়ারে যখন ইনভেস্ট করা হয়, ইকুইটি শেয়ার খুব ভোলাটাইল মার্কেট, ইকুইটি শেয়ারে যখন কেউ ইনভেস্ট করে তখন প্রফিট হলে তো খুব প্রফিট হবে, আবার যদি লস খাও তাহলে খুব লস খাবে। তাহলে সেই ধরনের ফান্ডে ইনভেস্ট যদি তুমি করো তাহলে রিস্কও হাই থাকবে, কিন্তু প্রফিট হলে অনেক টাকা প্রফিট হবে। তুমি যদি মডারেটে যাও তাহলে কিছুটা ইকুইটিতে আর কিছুটা অন্য কিছুতে ওরা ইনভেস্ট করবে। এই যে এইসব কাজগুলো করার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এএমসি, তাদেরকে বলা হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই এএমসি তৈরি হয়। এই এএমসির কাছে তুমি টাকা পয়সা দিয়ে দিলে, বললে যে আমার এই টাকা তুমি একটা ঠিকঠাক ফান্ডে ইনভেস্ট করে আমাকে ঠিকঠাকভাবে রিটার্ন দাও, তাহলে তোমার কাছে টাকা রয়েছে, তুমি এদের কাছে দিয়ে দিলে, তুমি মিউচুয়াল ফান্ডে, ওরা বললো ঠিক আছে স্যার, আমরা আমাদের স্পেসিফাইড ম্যানেজার্স রয়েছে এর জন্য, প্রফেশনালস রয়েছে, তারা আপনার ফান্ডটাকে ম্যানেজ করবে, তারা আপনার ফান্ড ম্যানেজ করে আপনাকে ইয়ারলি এত টাকা করে রিটার্ন দেবে। তাহলে এটাও হচ্ছে তোমার মানি মার্কেটের কেস। মানে মানি মার্কেট মানে হচ্ছে তোমার পার্সোনাল জায়গায় টাকা লাগুক, তুমি পার্সোনাল কোথায় ইনভেস্টমেন্ট করবে, তোমার বিজনেসের জন্য টাকা লাগুক, যে কোনো ক্ষেত্রে তোমার টাকার যখন প্রয়োজন হচ্ছে তখন তুমি এই মার্কেটে যাচ্ছ, গিয়ে তোমার প্রয়োজনীয় টাকা পয়সা তুমি বাড়াতেও পারছো, অথবা সেই টাকা দিয়ে তুমি তোমার বিজনেসে ইনভেস্ট করতে পারছো। এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মানি মার্কেটের কনসেপ্ট।
মানি মার্কেটের আর কি কনসেপ্ট? আচ্ছা, এই মানি মার্কেটে যে এই যে ইন্টারেস্ট রেটগুলো ঠিক হয়, এগুলো কিসের উপরে ঠিক হয় ইন্টারেস্ট রেট? ডে টু ডে যে ইন্টারেস্ট রেটগুলো ঠিক হবে, ধরো আজকে এই টাকায় ধরো কেউ টাকা চাইছে, তাহলে তাকে যে টাকা দেওয়া হবে, কোন ইন্টারেস্ট রেটে টাকা দেওয়া হবে, যদি 5% হয় বা 10% হয়, কোন টাকার উপরে? সেটা হচ্ছে আরবিআই এর রেপো রেটের উপরে ডিপেন্ড করে হয়। আরবিআই রেপো রেটে আমরা জেনেছিলাম কি? আরবিআই রেপো রেট আমরা আগে পড়েছিলাম। আরবিআই রেপো রেট মানে কি? আরবিআই রেপো রেট মানে হচ্ছে ব্যাংক যে টাকায় আরবিআই এর কাছ থেকে টাকা নেয়, যে সুদে, যে ইন্টারেস্টে টাকা নেয়, সেটাকে বলি আমরা রেপো রেট। আর এর সঙ্গে রিভার্স রেপো রেট কি বলেছিলাম? রিভার্স রেপো রেট হচ্ছে ব্যাংকের টাকা যখন আরবিআই এর কাছে রাখে ব্যাংক, তখন ব্যাংকও তো ছাড়বে না, তখন ব্যাংক আরবিআই এর কাছ থেকে যে ইন্টারেস্টটা নেয়, নর্মাল কমার্শিয়াল ব্যাংক বা আদার্স ব্যাংকগুলো, আরবিআই তাদেরকে যে ইন্টারেস্টটা দেয় সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট। আর ব্যাংক যখন টাকা নেয়, তখন ব্যাংক আরবিআইকে যে ইন্টারেস্ট রেটটা দেয় সেটাকে বলা হয় রেপো রেট, রিপারচেজ এগ্রিমেন্ট বা রিপারচেসড অপশন। ঠিক আছে, এই রেটে হচ্ছে দেওয়া হয়। এই ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেটের মানি মার্কেট জিনিসটা হচ্ছে এইরকম। আমরা নেক্সট দিন যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট কোথা থেকে আসছে, ক্যাপিটাল মার্কেটের ফরমেশন, ক্যাপিটাল মার্কেট কীভাবে, ক্যাপিটাল মার্কেটটা একটু ঘোরালো পেঁচালো, তখন দেখবে আরও ইন্টারেস্টটা জাগবে। কারণ ক্যাপিটাল মার্কেটের ভিতরে কী আছে? ক্যাপিটাল মার্কেটের ভিতরে শেয়ার শিখতে পারবে, শেয়ারের ভ্যালু কীভাবে করা যায়, শেয়ার কত রকমের শেয়ার আছে, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিভিডেন্ড, হেনা তেনা, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এবং শেয়ারটাও তোমরা ভালো করে একটু বুঝে যাবে। যদি মার্কেটে কোনো রকমভাবে ইনভেস্ট করতে হয়, তাহলে একটু ইনভেস্ট করেই দেখো কি হয় না। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।